হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 10-এর ইতিহাসের উপর 10-এর ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের ডিরোজিও সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারে সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করেছি, ইতিপূর্বে ভিডিও দিয়েছি আমি। রামমোহন রায়ের ভূমিকা, দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, কেশবচন্দ্র সেনের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। আজকের আমার আলোচনার বিষয় ডিরোজিও। ডিরোজিও একজন ব্যক্তি যিনি ভারতবর্ষের সমাজ সংস্কারের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলন গড়ে তুলেছেন। বাংলার ছাত্রদের নিয়ে, তরুণ ছাত্রদের নিয়ে তিনি আন্দোলন সংগঠিত করেন। এই আন্দোলনকে বলা হয় ইয়ং বেঙ্গল আন্দোলন বা নব্যবঙ্গ আন্দোলন। ডিরোজিও 1809 সালে জন্মগ্রহণ করেন। তিনি পর্তুগিজ বংশোদ্ভূত, পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি বাংলা এবং ভারতের সমাজ ব্যবস্থাকে, ভারতের শিক্ষা সংস্কৃতিকে তিনি গুরুত্ব দেন এবং ভারতবর্ষের প্রতি তার দেশপ্রেম, তার ভালোবাসা গড়ে ওঠে। ডিরোজিওর পুরো নাম হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করেন এবং পাশ্চাত্য শিক্ষাকে ভালোবাসেন। তিনি ইংল্যান্ডের জন স্টুয়ার্ট মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ভাবনা, ব্যক্তি স্বাধীনতার উপর জন স্টুয়ার্ট মিল গুরুত্ব দিয়েছেন, তার দ্বারা প্রভাবিত হয়েছেন। ইংল্যান্ডের দার্শনিক বেন্থাম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, তিনিও ব্যক্তির স্বাধীনতা অধিকারকে গুরুত্ব দিয়েছেন। বেন্থামের উপযোগিতাবাদী তত্ত্ব ইত্যাদির দ্বারা ডিরোজিও প্রভাবিত হয়েছেন। টমাস পেনের লেখার দ্বারা ডিরোজিও প্রভাবিত হয়েছেন। ফরাসি দার্শনিক রুশো বিখ্যাত দার্শনিক, তিনি গণতন্ত্র, তিনি সাধারণ ইচ্ছা তত্ত্ব, জেনারেল উইলের তত্ত্ব রচনা করেছেন। মঙ্গলের তত্ত্ব, মানুষের কল্যাণের তত্ত্ব, তার দ্বারা ডিরোজিও প্রভাবিত হয়েছেন। ফরাসি দার্শনিক ভল্টেয়ার, কবি, সাহিত্যিক, দার্শনিক, তার যে রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনা, ফ্রান্সের রাষ্ট্র কাঠামোর, সমাজ কাঠামোর শোষণ বঞ্চনার বিরুদ্ধে যে বক্তব্য, তার দ্বারাও ডিরোজিও প্রভাবিত হয়েছেন। তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মিল, বেন্থাম, টমাস পেন, রুশো, ভল্টেয়ার প্রমুখ দার্শনিকের দ্বারা ডিরোজিও প্রভাবিত হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন। তাদের লেখা পড়ে ডিরোজিও যুক্তিবাদী হয়েছেন। তিনি বাংলার ছাত্র সমাজের মধ্যে, তরুণদের মধ্যে যুক্তিবাদ গড়ে তোলেন, তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করেন এবং বৃদ্ধি করেন। তারই নেতৃত্বে বাংলার তরুণ সমাজ হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের যে কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, তার বিরোধিতা করেন।
ডিরোজিও মূর্তি পূজার বিরোধিতা করেন, পৌত্তলিকতাবাদের বিরোধিতা করেন। ডিরোজিও এবং তার তরুণ অনুগামীরা, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা বাংলার মানুষের মধ্যে, হিন্দু সমাজের মধ্যে যে কুসংস্কার, জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ প্রথা, এই সমস্ত প্রথার বিরুদ্ধে সোচ্চার হন। আমরা দেখব যে ডিরোজিও পর্তুগিজ পরিবারে জন্মালেও তিনি পড়াশোনা করেন কলকাতার ধর্মতলার একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে 1826 সালে 17 বছর বয়সে, মাত্র 17 বছর বয়সে হিন্দু কলেজের অধ্যাপক হন। তিনি হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য পড়াতেন, হিন্দু কলেজে ইতিহাস পড়াতেন। তিনি খুব তাড়াতাড়ি, খুব অল্প বয়সে কবি হিসাবে পরিচিতি লাভ করেন, সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করেন, দার্শনিক হিসাবে পরিচিতি লাভ করেন। তিনি ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করতেন। তিনি ছাত্রদের বন্ধু এবং পথপ্রদর্শক। শিবনাথ শাস্ত্রী ডিরোজিও সম্পর্কে বলেছেন, লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, ডিরোজিও তেমনি ছাত্রদের আকর্ষণ করতেন। ডিরোজিও হিন্দু সমাজের কুসংস্কার, জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা, এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কলকাতার মানিকতলাতে একটা সংস্থা তৈরি করেন। মানিকতলায় তৈরি সংস্থার নাম হলো একাডেমিক অ্যাসোসিয়েশন। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন 1828 সালে। এই প্রতিষ্ঠানে বিতর্ক সভা হতো। বাংলা তথা ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা এবং রাজনীতির সম্পর্কে আলোচনা করতেন এবং এই সব ক্ষেত্রে যে কুসংস্কার ছিল, ধর্ম ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে যে সংকীর্ণতা, এই সবের বিপক্ষে তিনি আলোচনা করতেন এই সংস্থার মধ্য দিয়ে। ধর্মতলাতে যে একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেন, এই একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র প্রকাশ করেন। এই মুখপাত্রের নাম হলো এথেনিয়াম। এথেনিয়াম একটা পত্রিকা, তার মাধ্যমে একাডেমিক অ্যাসোসিয়েশনের যে বিতর্ক সভাতে যে আলোচনা সমালোচনা হতো সেগুলো প্রকাশ করতেন এবং প্রচার করতেন। ডিরোজিও এবং তার অনুগামীরা 1830 সালে পার্থেনন পত্রিকা প্রকাশ করেন। পার্থেনন পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই পত্রিকাতে স্ত্রী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। এই পত্রিকাতে, পার্থেনন পত্রিকাতে নারী স্বাধীনতার উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। নারীদের স্বাধীনতা দিতে হবে, আর সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা দিতে হবে। এই তিনটি বিষয়ে পার্থেনন পত্রিকাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। ডিরোজিও নিজে কালাইডোস্কো
পত্রিকা প্রকাশ করেন, কালাইডোস্কোপ পত্রিকা তিনি প্রকাশ করেন। এই পত্রিকাতে ইংরেজ শাসনের নামে যে অপশাসন, শাসনের নামে যে শোষণ, তার বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেন এই পত্রিকার মাধ্যমে। ডিরোজিও আরও কয়েকটা পত্রিকা প্রকাশ করেছেন, সেগুলো কি? হেসপেরাস ডিরোজিও প্রকাশ করেছেন। ক্যালকাটা লিটারি গেজেট প্রকাশ করেন। এইসব পত্রিকার মাধ্যমে হিন্দু রক্ষণশীলতার বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেছেন। ডিরোজিও অনুগামীরা কল স্ট্রিটে পৈতাধারী ব্রাহ্মণকে দেখলে তারা চিৎকার করে বলতো, আমরা গো মাংস খাই গো। এইরকম আচরণ তারা করেছেন। কালীঘাটের মা কালীকে ডিরোজিওর অনুগামীরা গুড মর্নিং ম্যাডাম বলে সম্বোধন করতেন। এইভাবে ডিরোজিওর এবং তার অনুগামীরা বাংলার যে মানুষের মধ্যে, হিন্দু সমাজের মানুষের মধ্যে যে রক্ষণশীলতা, সেই রক্ষণশীলতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ডিরোজিও ফকিরব সঙ্গীরা বই লিখেছেন। ডিরোজিও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এই গ্রন্থে তার দেশপ্রেমের কথা তুলে ধরেছেন। তিনি পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করলেও ভারতের প্রতি, বাংলা তথা ভারতের প্রতি তার অগাধ ভালোবাসা, গভীর ভালোবাসা ছিল। তিনি এইভাবে ছাত্রদের ক্লাসের মধ্যে শিক্ষা দিতেন, অনুপ্রাণিত করতেন। পাশাপাশি ক্লাসের বাইরেও তিনি ছাত্রদের মধ্যে যুক্তিবাদী মানসিকতা তৈরি করতেন। প্রগতিশীলতার উপরে গুরুত্ব দিয়েছেন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উপরে গুরুত্ব দিয়েছেন। এই তার ভূমিকার ফলে হিন্দু রক্ষণশীল সমাজের চাপে পড়ে হিন্দু কলেজের কর্তৃপক্ষ ডিরোজিওকে পদচ্যুত করেছে, অধ্যাপকের পদ থেকে তাকে পদচ্যুত করেছে। খুব অল্প সময়ের মধ্যে ডিরোজিও ব্যাপকভাবে সাড়া জাগাতে পেরেছিলেন। তার অনুগামীরা উদ্বুদ্ধ হয়েছিলেন চরমভাবে। কিন্তু তিনি মাত্র 22 বছর বয়সে, 1809 জন্ম, 1831 সালে তিনি মারা যান। তাকে ঝড়ের পাখি বলা যায়। ঝড়ের সময় পাখি যেমন ঝড়ে উড়ে যায়, তেমনি ডিরোজিও খুব অল্প সময়ে তরুণ যুবকদের মধ্যে, যুবতীদের মধ্যে যুক্তিবাদী মানসিকতা, বিজ্ঞান সম্মত মানসিকতা, বিজ্ঞান মনস্কতার সৃষ্টিতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ডিরোজিওকে পদচ্যুত করা হলো এবং তিনি মারা যান 1831 সালে। তিনি মারা গেলেও তার অনুগামীদের মধ্যে অমর হয়ে রয়েছেন। তার অনুগামী কারা? তার অনুগামী কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ডিরোজিওর একজন অনুগামী, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রসিকৃষ্ণ মল্লিক, তারাচাঁদ চক্রবর্তী প্রমুখ ব্যক্তি ডিরোজিওর অনুগামী, ডিরোজিওর ছাত্র, ডিরোজিও তাদের পথপ্রদর্শক। তাদের কাছে ডিরোজিও ছিলেন বন্ধু। তার অনুগামীরা, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা ডিরোজিওর আদর্শকে প্রচার করার জন্যে হিন্দু সমাজের গোড়ামির বিরুদ্ধে, রক্ষণশীলতার বিরুদ্ধে
প্রচারের জন্যে কতগুলি পত্রিকা প্রকাশ করে। পত্রিকাগুলো কি কি? জ্ঞান অন্বেষণ, এনকোয়ারার, বেঙ্গল স্পেক্টর, হিন্দু পায়োনিয়র। এই পত্রিকাগুলিতে তার অনুগামীরা প্রতিবাদ করেন, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেন, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেন, নারী পুরুষের মধ্যে যে অসাম্য, নারীদের অবহেলা করা হয়, এই অসাম্যের বিরুদ্ধে তারা এই সমস্ত পত্রিকাতে প্রচার করেন, অসাম্যের বিরুদ্ধে, সতীদাহের বিরুদ্ধে প্রচার করেন। ইংরেজ শাসনের যে বা কোম্পানি শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের যে পুলিশি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থার ক্ষেত্রে যে বৈষম্যমূলক আচরণ, ত্রুটিপূর্ণ যে পুলিশি ব্যবস্থা, ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা, তার বিরুদ্ধে ডিরোজিওর অনুগামীরা বক্তব্য রেখেছেন। ডিরোজিওর অনুগামীরা, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা বেগার খাটানোর বিরোধিতা করেছেন। শ্রমিকদের খাটিয়ে নিয়ে, মানুষদের খাটিয়ে নিয়ে মজুরি দেওয়া হতো না, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থনৈতিক দিক থেকে একচেটিয়া ক্ষমতা ভোগ করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়াভাবে অবাধে বাংলা তথা গোটা ভারতবর্ষে বাণিজ্য করছে, দেশের অর্থনৈতিক সম্পদ নিজের দেশে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিক শোষণ অব্যাহত রাখছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ডিরোজিওর অনুগামীরা। এটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে তাদের লড়াই। কিন্তু আস্তে আস্তে এই আন্দোলন স্তিমিত হয়ে যায়, ঝিমিয়ে পড়ে, বন্ধ হয়ে যায়। কেন ডিরোজিও এবং তার অনুগামীদের আদর্শ, তাদের বক্তব্য ব্যর্থ হয়ে যায়? এক নম্বর কারণ হিসাবে আমরা বলবো যে ডিরোজিও এবং তার অনুগামীরা নেতিবাচক কর্মসূচি গ্রহণ করেছিলেন। গঠনমূলক ইতিবাচক কর্মসূচির অভাব ছিল। মানুষের মধ্যে যে প্রচলিত প্রথা ছিল, যে রীতিনীতি ছিল, তাতে আঘাত করে মানুষের মনে একটা ভাবনা গড়ে উঠেছিল যে এরা নেগেটিভ, এরা সমাজ গঠনের পক্ষে উপযুক্ত না। তাই তাদের উচিত ছিল এগুলোকে মনে মনে রেখে আস্তে আস্তে ধীরে ধীরে তাদেরকে কনভিন্সড করা, তাদের মধ্যে প্রভাব বিস্তার করা, ভালো জিনিসটাকে ধীরে ধীরে তুলে ধরা। গঠনমূলক যে কর্মসূচি, সেটা ইয়ং বেঙ্গল গোষ্ঠী গ্রহণ করেনি। নাম্বার 2, তাদের যে আন্দোলন, ডিরোজিওর অনুগামীদের যে আন্দোলন, এটা ছিল শহর কেন্দ্রিক। বাংলার অধিকাংশ গ্রাম এলাকার মানুষ তাদের বক্তব্য জানে না, তাদের বক্তব্য গ্রামের মানুষের কাছে তুলে ধরতে পারেনি। তারা শহরের মধ্যে সীমিত ছিল। তারা অল্পজন ইংরেজি শিক্ষায় শিক্ষিত, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। তাদের মধ্যে একটা ভাবুয়ানা ভাব ছিল। তারা গ্রাম অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের মধ্যে তাদের যে কর্মসূচি, প্রগতিমূলক কর্মসূচি, কুসংস্কারের বিরুদ্ধে সংস্কারকে গ্রহণ করা, এটা তারা গ্রাম এলাকাতে প্রচার করতে পারেনি। তাদের যে কর্মসূচি শহর কেন্দ্রিক ছিল। 3 নম্বর, দারিদ্রতা। বাংলার মানুষ দারিদ্র্যের কবলে পড়েছে, তাদের আর্থিক অবস্থা খুবই সংকট। সেই অর্থনৈতিক সমস্যা সম্পর্কে তারা কিন্তু বক্তব্য রাখেননি। সেই জন্য তাদের বক্তব্যকে দরিদ্র মানুষ তারা কিন্তু গ্রহণ করেননি। দরিদ্র মানুষের কি করে আর্থিক উন্নতি হবে, কি করে তাদের শোষণ থেকে
উপনিবেশিক সাম্রাজ্যবাদী কোম্পানি সরকারের হাত থেকে, ইংরেজ সরকারের হাত থেকে বাঁচাতে হবে, তার জন্য তারা আন্দোলন করেননি। 4 নম্বর, সীমাহীন প্রগতিশীল, অতিরিক্ত প্রগতিশীলতার কথা বলেছেন। সাধারণ মানুষ তাদের এই অতিরিক্ত প্রগতিশীলতা, প্রগতি তো আকাশ থেকে পড়বে না, সমাজ থেকে প্রগতিশীলতার মানসিকতা তৈরি করতে হবে। মানুষই সমাজকে গতিশীল করবে, প্রগতির দিকে নিয়ে যাবে, ডেভেলপিং, ধীরে ধীরে ডেভেলপিং হবে। অত্যন্ত প্রগতির কথা বলেছেন। কিন্তু প্রগতিকে কাজে করতে গেলে, বাস্তবায়িত করতে গেলে যে পরিকল্পনা নিতে হবে, যে খাটতে হবে, সেই ধারণা তারা দিতে পারেননি। 5 নম্বর, একটা আন্দোলন একটা ধর্মের ভিত্তিতে একটা আন্দোলনকে সীমাবদ্ধ রাখাটা ঠিক নয়। এই আন্দোলন, সমাজে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ আছে, সেই ধর্মের মধ্যেও কুসংস্কার আছে, প্রগতিমূলক কর্মসূচির অভাব আছে সেই ধর্মের মানুষের মধ্যে। তা মুসলিমদেরকে তারা কিন্তু এই আন্দোলনে সামিল করেননি। তাই মুসলিম সমাজের সঙ্গে যদি একটা ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে, যে কুসংস্কার হচ্ছে সব ধর্মের মানুষের মধ্যে আছে, ধর্মীয় গোড়ামি সব ধর্মের মধ্যে আছে, তাহলে মুসলিম ধর্মের কথা তাদের ভাবা উচিত ছিল। তাই তাদের আন্দোলনটা হচ্ছে একটা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তা মুসলিমদের সাপোর্ট তারা কিন্তু পাননি। 6, আন্দোলন ঝড়ের পাখি, ডিরোজিও মারা গেলেন। তারপরে আন্দোলনকে ধরে রাখতে গেলে যে উদ্যোক্তা দরকার, তার অনুগামী ইয়ং বেঙ্গল, তারা কিন্তু সেই উদ্যোগী হতে পারেনি। তাদের যে একটা উগ্র মানসিকতা, এটাকে সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তারা কিন্তু মেনে নিতে পারেনি। তারা যে প্রথম কথা তাদেরকে মেনে নেওয়া, তারপরে তাদের বক্তব্য শোনা, এবং প্রত্যেকটা মানুষকে একটা কুসংস্কার মন গড়তে গেলে, কুসংস্কার মুক্ত মন গড়তে গেলে, কুসংস্কার থেকে বেরিয়ে আসতে গেলে তাকে নিজেকেই নিজের বিরুদ্ধে লড়াই করতে হবে। তার জন্য যে সময় দিতে হয় সেইটা কিন্তু তাদের ধৈর্য ছিল না। গুড মর্নিং ম্যাডাম বলে দিল, তাহলে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে যে কালী, তাকে গুড মর্নিং ম্যাডাম এইটা বললে সাধারণ মানুষ কি তাদের ভালো চোখে দেবে না? আমরা গো মাংস খাবো রে, খাই গো, এই যে তাদের বক্তব্য, এটা তারা তো ভালোবেসে নেবেন, এটা তো উপহাস করছে বলে মনে করবে। আপরুচি খানা পর রুচি পর না। তুমি খেয়েছো গরুর মাংস, তাহলে তুমি ফলাও করে প্রচার করছো, এটা তো নিরপেক্ষ মানুষ এটা মেনে নিতে পারেনি। যাই হোক, এই ডিরোজিওর এবং তার অনুগামীদের তোমার সংস্কার আন্দোলন, শিক্ষা সংস্কারও কিছু আছে, তার সঙ্গে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন, সংস্কার আন্দোলন, সামাজিক সংস্কারমূলক আন্দোলন, এই আন্দোলনে তারা ব্যর্থ হয়েছে। এবং তাদের তারা এই যে আন্দোলন ব্যর্থ হয়েছে, তাদেরকে কেউ বলেছেন যে তারা খুব উচ্ছৃঙ্খল, সমাজ থেকে বিচ্ছিন্ন উগ্রপন্থী বলেও অনেকে মনে করেছেন। আবার কেউ বলেছেন নবজাগরণের তারকা, যুক্তিবাদ, দেশপ্রেম, অর্থনৈতিক বিষয়, সব বিষয়তে আলোচনা করেছেন। সুমিত সরকার ঐতিহাসিক, তিনি কি বলছেন? তিনি বলছেন যে ডিরোজিও এবং তার অনুগামীরা যে আন্দোলন করেছে সেটা পরবর্তীকালে কিছু বুদ্ধিজীবী প্রভাবিত হয়েছে। কিছু বুদ্ধিজীবী, সব বুদ্ধিজীবীরা, বেশিরভাগ বুদ্ধিজীবী প্রভাবিত হয়নি। যাই হোক, প্রভাব ফেলতে পারেনি। যাই হোক, এই বলে আমি আমার আলোচনা আজকে শেষ করছি। দেখবে, ভালো করে দেখবে, পড়বে, শুনবে, পারলে কিছু পয়েন্ট খাতায় লিখে নিবে। খুব ভালো ইনফরমেশন আছে, হ্যাঁ, এই ইনফরমেশনগুলো জানবে। এই বলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালোবাসা নিবে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সামনে পরীক্ষা, খুব মন দিয়ে পড়বে,
এই বলে আমি আলোচনা শেষ করছি।